আমরা এই মুহূর্তে যেটা সন্দেহ করছি যে আসলে এই মুহূর্তে যত অঘটন এটা কে ঘটান, সেই শক্তির প্রকাশ্য বাধা ছিল ইউনুসের বিরুদ্ধে। সেই বাধা অতিক্রম করে ইউনুস কাজ করছেন। এসব খবর গুম কমিশনের রিপোর্ট, চূড়ান্ত প্রতিবেদন। এই প্রতিবেদন ঠেকানো শরীফ ওসমান হাদির হত্যার অন্যতম কারণ ছিল। এমনকি এই হত্যা এবং হত্যাকাণ্ডের পর নাটকীয়তার সাথে যে গোয়েন্দা সংস্থার দালালেরা জড়িত। 2008 সালে যেমন শেখ হাসিনার চাহিদা অনুযায়ী তাকে 200-এর অধিক আসনে জিতিয়ে আনা হয়েছিল। এটি ছিল আর ডিজিএফআই, সেনাবাহিনী এবং বাংলাদেশের যারা এস্টাবলিশমেন্ট ছিল, ওই সময়ের যারা ক্ষমতাধর ব্যক্তি ছিল, তাদের মাস্টার প্ল্যানের অংশ। ঠিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেটিরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে বিশ্লেষক মহল মনে করছে। তার কিছু আলামত ইতিমধ্যে আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। নির্বাচন থেকে বিএনপি সরে গেলেও ডক্টর ইউনূসের হাতে বিকল্প আছে, সমস্যা নেই। এই দুইটা প্রশ্ন এই আলোচনায় উপস্থাপন করবো, বিশ্লেষণ করবো। দর্শক, কেন আলোচনা করছি? আমাদের প্রেস সচিব আবার স্পষ্ট করেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। তাতে মার্কিন সিনেটররা চিঠি দিয়ে ডোনাল্ড ট্রাম্প বন্ধ করুক আর নরেন্দ্র মোদী বলুক আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়া হবে। আপনারা নিশ্চয় লক্ষ্য করেছেন গত 2 দিন ধরে একের পর এক জামাতের যে সমস্ত হেভিওয়েট প্রার্থী রয়েছে বিভিন্ন জায়গায়, যারা চরম দুর্দিনেও জামাতের হাল ধরতে পারে এবং প্রতিকূল পরিস্থিতিতেও বিজয় ছিনিয়ে আনতে পারেন, সেই সমস্ত প্রার্থীদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। যদিও জামাতের পক্ষ থেকে অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের তিনি তার এক ফেসবুক পোস্টে লিখেছেন যে সমস্ত প্রার্থীদের মনোনয়ন বাতিল করা হয়েছে এটি সাময়িক, যাচাই বাছাই শেষে অনেক সময় অনেক অসঙ্গতি থাকে, এটি রিভিউ করার সুযোগ আছে, অতএব বিভ্রান্ত না হবার তিনি আহ্বান জানিয়েছেন। তার পক্ষ থেকে তিনি কাজটি করেছেন, ঠিক আছে। কিন্তু আমাদের আনিস সাহেব ডক্টর শফিকুর রহমান অত্যন্ত ভালো মানুষ, আমরা সবাই জানি তার সম্পর্কে কোনো সত্যি তথ্য কোনো বদনাম করতে পারি। উনি এত ভদ্র মানুষ, এত ভদ্র মানুষ, উনি কোনো ব্যাপারে উনি খুব একটা রিয়েক্ট করেন না। দেখেন, উনি এবং ওনার দলের সবাই মিলে যে এটা ঐক্যটা করলো 10টা-11টা দলকে নিয়ে, ওনারা আটদলীয় জোট, ইসলামপন্থী আটদলীয় জোট প্লাস এলডিপি প্লাস এনসিপি প্লাস এডিপার্টির প্রধান মঞ্জুর সাহেব সহ ওনারা সিট দিল কি, মানে আপাতত যেটা হয়েছে, যেটা আপনারা অলরেডি জানেন যে একটা ঝামেলা চলতেছে জামাতের সাথে, চরমনের পীর সাহেবের সাথে সিট ভাগাভাগি দেওয়া, সেটা এখন সমাধান হয় না, কালকের মধ্যে হয়তো হয়ে যাবে। আমি খসরু মাহমুদ চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিতে বিশ্বাস করে নাই, বেগম জিয়াকে প্রেসার দেওয়ার জন্য আমি খসরু মাহমুদ বলছি চিটাগাঙ্গে আমি আন্দোলন করতে দেব না, কারণ বেগম জিয়া জানে সে ভারতীয় করিডোর দিবে না। বেগম জিয়া জানতেন ভারতে করিডোর দিতে গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে না, জাতীয়তাবাদী রাজনৈতিক আর থাকে না। সে প্রতিশোধ নেওয়ার ধান্দায় ছিল, এমন ভাবে বেগম জিয়ার উপরে সে রাগ ছিল। প্রফেসর ইউনূস তার শেষ সময়ে সব বাধা বিপত্তি উপেক্ষা করে, অসম্ভবকে সম্ভব করে, ইতিহাসের পাতায় স্থান করে অবিস্মরণীয় হয়ে থাকছেন। নির্বাচনী প্রক্রিয়ার মধ্যেও প্রফেসর ইউনূস যা ঘটিয়ে দিয়েছেন এটা অনেকটা অসম্ভবকে সম্ভব করার মতো। তার চেয়ে বড় কথা যে আমরা এই মুহূর্তে যেটা সন্দেহ করছি যে আসলে এই মুহূর্তে যত অঘটন এটা কে ঘটান, সেই শক্তির প্রকাশ্য বাধা ছিল ইউনূসের বিরুদ্ধে। সেই বাধা অতিক্রম করে ইউনূস কাজ করছেন। দর্শক, খবর গুম কমিশনের রিপোর্ট, চূড়ান্ত প্রতিবেদন। এই প্রতিবেদন ঠেকানো শরীফ ওসমান হাদির হত্যার অন্যতম কারণ ছিল। এমনকি এই হত্যা এবং হত্যাকাণ্ডের পর নাটকীয়তার সাথে যে গোয়েন্দা সংস্থার দালালেরা জড়িত, তাদের স্পষ্ট ভাষ্য ছিল যে একটা পর্যায়ে গুম কমিশনের রিপোর্টের মাধ্যমে কিছু সেনা অফিসারকে জড়ানো হবে অমুক তমুক। এর মানে, আর এছাড়া আপনারা এটাও জানেন যে এই গুম খুনে জড়িতদের বিচার ঠেকানোর সর্বোচ্চ চেষ্টা মিস্টার ওয়াকারুজ্জামান করেছে, এতে কোনো সন্দেহ সংশয় নেই। যেমন আয়নাগর ভিজিট করতে বাধা দিয়েছে, ভিজিট করতে দিতে চায়নি, কিন্তু এক পর্যায়ে গণমাধ্যমে বিষয়টি সামনে আসার পর ইউনূস আয়নাগর ভিজিট করতে পেরেছেন। এর মানে এই গুম খুনের বিচার এগুলোর সাথে যেহেতু জড়িত সেনাবাহিনী থেকে আসা বিভিন্ন অফিসাররা এবং তাদের বিচার চলছে, এই কারণে বিষয়টা পদে পদে বাধাগ্রস্ত করার সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। এমনকি এই যে চূড়ান্ত রিপোর্ট, এই রিপোর্ট যাতে পাবলিশ না হয় এজন্য নানান চেষ্টা করেছিল। বিষয়টা এতটাই সিরিয়াস, আমি অসম্ভবকে সম্ভব করা কেন বলেছি দেখেন। বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ নাকি গুম হয়েছিলেন, তবে সালাউদ্দিন আহমেদের কেসটা রহস্যজনক। অনেকে বলেন তিনি গুম হন নাই, ওটা ছিল নাটক। কিন্তু বাস্তবতা হচ্ছে প্রথমে তিনি গুম হয়েছেন, তাকে গুমই করা হয়েছে। এসালমের একটা বাসা থেকে তাকে তুলে নেওয়া হয়েছে, তারপরে তাকে বর্ডার পার করে ভারতের হাতে তুলে দেওয়া হয়েছে। তারপরে ভারত এক জায়গায় নিয়ে তাকে প্রস্তাব দিয়েছে, তুমি আমাদের দালালিত্ব গ্রহণ করো, ট্রেনিং দিব, তোমাকে ভালো জায়গায় রাখবো, কোনো সমস্যা নেই। তখন সালাউদ্দিন আহমেদ নিজেকে ইন্ডিয়ার কাছে, রয়ের কাছে সাবমিট করেছেন। কিন্তু তিনি যে দেশ থেকেই চুক্তি করে গুম নাটক সাজিয়েছেন, বিষয়টা এরকম নয়। গুম হওয়ার পর তিনি তাদের ফাঁদে পা দিয়েছেন, এটা হচ্ছে ঘটনা। সেই সালাউদ্দিন আহমেদ
তিনি এত বড় একজন নেতা, অথবা যারা গুম হয়েছেন তাদের মধ্যে সবচেয়ে হেভিওয়েট নেতা, তার চাইতে কোনো বড় নেতা গুম হয়নি। সেই সালাউদ্দিন আহমেদ কেসই করতে চান না, মামলাই করতে চান না। একটা পর্যায়ে জনগণের চাপে সমালোচনার মুখে মামলা করতে বাধ্য হয়েছে, কিন্তু সালাউদ্দিন আহমেদের কোনো ইন্টারেস্ট ছিল না মামলা করার ক্ষেত্রে। তাহলে বুঝেন যে এই গুম যারা ঘটিয়েছে তার কতটা প্রভাবশালী, যে সালাউদ্দিন আহমেদের মতো সাবেক মন্ত্রী সাহস করে না মামলা করতে। এমনকি এই সেনা অফিসারদের বিচারের সাথে যারা জড়িত এদের হুমকি দেওয়া হয়। কোনো রাজনৈতিক দল এই বিচার ঠিক মতো দাবি করে না, করতে পারে না। কত ঘটনা, তা সত্ত্বেও সেই গুমের সাথে জড়িত অফিসারদের বিচার হচ্ছে ঠিক, কিন্তু তারা এসি প্রিজন ভ্যানে চলে। এসি প্রিজন ভ্যান বাংলাদেশে এটা আমি দেখিনি কখনো। অথচ সাবেক মন্ত্রীরা অ্যাজ ইউজুয়াল কনভেনশনাল প্রিজন ভ্যানে আসে। তারা এসি প্রিজন ভ্যানে আসে, আবার থাকে কোথায়? কার্যত থাকে বাসায় স্ত্রী নিয়ে মনে হয়। কারণ বলে যে একটা সাব জেলে থাকে ক্যান্টনমেন্টে, কিন্তু সেই সাব জেল কোথায় কি এর কোনো অস্তিত্ব আমরা দেখিনি বা কোনো গণমাধ্যমে আসেনি। এর মানে ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকে তারপরে যে যার বাসায় হয়তো চলে যায়, এটা হতে পারে। অথবা তাদের একটা 5 স্টার মানের বিল্ডিং ঠিক করে দেওয়া হয়েছে, সেখানে তাদের স্ত্রী দিয়ে থাকে। এই ওটা কোনো জেল না, মোবাইল ওনাকে চালায়, আদালত অনুমতি দেয় না মোবাইল চালায়, কিন্তু মোবাইল চালায়, এটা কে দেখবে? ওখানে সরকারের কার নিয়ন্ত্রণ আছে? অতএব এই গুম খুনে জড়িতদের বিচার এবং গুম বিষয়টা এমন কেউ জড়িত যেটার বিচার ইউনূস নিজেও করতে পারছেন না। তো চূড়ান্ত প্রতিবেদন ঠেকানোর নানান চেষ্টা হয়েছিল। ওসমান আলী হত্যার মাধ্যমে এই বার্তা দেওয়া হয়েছিল যে তোমরা যতই বিচার করতে চাও যাই করো, আমরা কিন্তু এখনো এমনভাবে এমন কাউকে দুনিয়া থেকে বিদায় করে দিতে পারি যার কোন কিনারা সাগরী হত্যাকাণ্ডের মতো ইমাম মাহদী আসার আগে তোমরা পাবা না। পরিস্থিতি আমরা এটাই দেখতে পাচ্ছি দর্শক। তা সত্ত্বেও সকল বাধা বিপত্তি উপেক্ষা করে, সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে ইউনূসের আশ্বাসেই এবং গুম কমিশনের অকুত ভয়ে সৈনিকরা চূড়ান্ত প্রতিবেদন উপস্থাপন করেছে। বাংলাদেশের রাজনীতির ইতিহাস যদি লেখা হয়, ইতিহাসটি একদিন পিএইচডি হবে, এমফিল হবে, তখন এই গুম কমিশনের রিপোর্ট ইতিহাসের অন্যতম একটা পার্ট হবে। কিন্তু বাংলাদেশ না, পৃথিবীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এটা পড়ানো হবে। অতএব এটা একটা অবিস্মরণীয় অধ্যায়, যে গুমের কুল কিনারা পেয়েছেন, গুমের রহস্য উদ্ঘাটন করতে পেরেছেন প্রফেসর ইউনূস। অন্য কেউ, আমি চ্যালেঞ্জ দিয়ে বলছি, জামাত ইসলামী যদি 300 আসনের 298 আসন নিয়ে ক্ষমতায় আসতো, এই গুম কমিশন কুল কিনারা দেখে যেতে পারতো না। বিএনপি তারা তো এগুলো নিয়ে কথাই বলতো না, তাদের নেতাদের জীবন অনেককে বিসর্জন দিত, তারপর এটা নিয়ে কথা বলতো না। অনলি ইউনূস ক্যান ডু দ্যাট, এবং হি ডিড দ্যাট। অতএব এটা ছোটখাটো কোনো বিষয় নয়, আমাদের অ্যাপ্রিশিয়েট করতে হবে। 6000-এর মতো গুম হাসিনা করেছিল, এবং একটা বড় অংশ, বেশিরভাগই জামাত শিবির। তার মধ্যে 75% যারা ফিরে এসেছে তারা জামাত শিবির। বিএনপি অনেকে ফিরে আসতে পারেনি। কি দুঃসহ ঘটনা। তো এই প্রতিবেদন ভবিষ্যতে কোনো গুমের ঘটনা না ঘটানোর ক্ষেত্রে মাইলফলক হিসেবে ভূমিকা পালন করবে। আর এই প্রতিবেদন যেহেতু পাবলিশড হয়েছে এবং বিচার শুরু হয়েছে অভিযুক্ত সেনা অফিসারদের, অতএব এই বিচার যদি কেউ বানচাল করতে চায়, এই প্রতিবেদন তো আছেই তরুণ প্রজন্মের হাতে, তরুণ প্রজন্ম নিজেরা বিচার করবে। একটা পর্যায়ে মানুষ আইন নিজের হাতে তুলে নেয়, তখন যখন বিচার করতে ব্যর্থ হয় রাষ্ট্র। দেশে আইনের শাসন থাকলে মব হয় না, আইন নিজের হাতে তুলে নেওয়া হয় না। দর্শক, গুমের পিছনে মূলত ছিল রাজনৈতিক উদ্দেশ্য। চূড়ান্ত প্রতিবেদন কমিশন এখন যারা রাজনৈতিক উদ্দেশ্যে 6000 মানুষকে গুম করতে পারে, যারা হত্যার চাইতে অনেক ভয়ানক, তার কতটা নিকৃষ্ট। অতএব তাদেরকে রাজনীতিতে আর কখনো অনুপ্রবেশ করতে, ঢুকতে সুযোগ দেওয়া উচিত নয়। গুম সংক্রান্ত কমিশন অফ ইনকোয়ারি রোববার প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রতিবেদন জমা দেয় কমিশন। কমিশনের সদস্যরা উপস্থিত ছিলেন। কমিশনের যিনি প্রধান, ভারতের আতঙ্ক, ভারত যার নাম শুনলেই কাঁপাকাঁপি শুরু হয়ে যায়, ভারতকে একবার পিটিয়েছিলেন আচ্ছা মতো এই গুম কমিশনের প্রধান। কমিশন জানায় 1913টি অভিযোগ গুম তদন্ত কমিশন জমা করে, এর মধ্যে যাচাই বাছাই শেষে 1559টি অভিযোগ সংজ্ঞা অনুযায়ী গুম হিসেবে বিবেচিত হয়েছে। এর মধ্যে 287টি অভিযোগ মিসিং অ্যান্ড ডেড ক্যাটাগরিতে পড়েছে। কিন্তু গুম হয়েছে প্রায় 6000। এখনো কোনো অভিযোগ নিয়ে আসছেন জানিয়ে কমিশন নাবিল ইদ্রিস বলেন, মানে এখন এটা চলছে, কিন্তু এটার মোটিভ কেন কি করেছে, বা এক কথায় কারা কি মোটামুটি জড়িত ছিল, আসাদুজ্জামান খান, তারিক আহমেদ সিদ্দিকী, সেনাবাহিনীর লোকজন, বেশ কয়েকজন নাম এসেছে, এরা জড়িত ছিল। আর একদম পূর্ণাঙ্গ রিপোর্ট তো গণমাধ্যমে আসেনি, অনেক বড় রিপোর্ট, কুল কিনারা পাওয়া গেছে। এর মানে এটা বাংলাদেশের রাজনীতিতে একটা কালো অধ্যায় হিসেবে এটা নিয়ে স্টাডি হবে ভবিষ্যতে। 2008 সালে যেমন শেখ হাসিনার চাহিদা অনুযায়ী তাকে 200-এর অধিক আসনে জিতিয়ে আনা হয়েছিল। এটি ছিল ডিজিএফআই, সেনাবাহিনী এবং বাংলাদেশের যারা এস্টাবলিশমেন্ট ছিল, ওই সময়ের যারা ক্ষমতাধর ব্যক্তি ছিল, তাদের মাস্টার প্ল্যানের অংশ। সেই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনেও সেটিরই পুনরাবৃত্তি হতে যাচ্ছে বলে বিশ্লেষক মহল মনে করছে। তার কিছু আলামত ইতিমধ্যেই আমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে। যেমন আমি একটা উদাহরণ দেই আপনাদেরকে। ঠিক যে কারণে
জামাত ইসলামের একজন প্রার্থীর মনোনয়ন অবৈধ ঘোষণা করা হয়েছে, বাতিল করা হয়েছে, ঠিক সেই একই কারণে আরেকজন রিটার্নিং কর্মকর্তা বিএনপির একজন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করেছে। এই যে স্পষ্ট পক্ষপাতিত্ব, এটি কি শুধু শুধু হয়েছে, এমনি এমনি হয়েছে? এই বিষয়ে আমি আপনাদের সামনে আসবো। তার আগে আর একটা বিষয়ে একটু আলোকপাত করে নেওয়া দরকার সংক্ষেপে, কারণ ইস্যু এত বেশি যে আসলে একই দিনে দুই তিনটা না বললে শেষ হয় না। গাজীপুরে যে জুলাই কন্যা তাহারিমা, এই মেয়েটাকে আপনারা জানেন যে গ্রেপ্তার করা হয়েছে, পুলিশ তাকে গ্রেপ্তার করেছে, ডিবি। তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল 50 কোটি টাকা চাঁদাবাজির মামলা। তো এই বিষয়টি আস্তে আস্তে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ হতে হতে যে মেয়েটি এত সহজ সরল, মানুষ যারা বাটপার হয় তাদের চেহারার ভিতরে, তাদের লুকের ভিতরে একটি বাটপারিত্ব ভাব থাকে, কিন্তু এই মেয়েটি এত সহজ সরল এবং তাকে যেখান থেকে গ্রেপ্তার করে আনা হয় দেখা যাচ্ছে সে 250 টাকা দামের একটি মশারির নিচে একটি 10,000 টাকা দামের ভাড়া বাসায় থাকেন, একেবারে জীর্ণ শীর্ণ অবস্থা। তো সেই মেয়ে কারো কাছ থেকে 50 কোটি টাকা চাঁদা দাবি করেছে, তাহলে যে করেছে এর আগেও তাহলে সে চাঁদাবাজি করেছে কিছু কিছু, 50 লাখ না হোক 10 লাখ, 1 লাখ, 2 লাখ, 50,000, 20,000 এরকম চাঁদাবাজি করেছে। তো এরকম চাঁদাবাজি করলে তার ভিতরে তার তো একটা আভিজাত্যের ভাব আসার কথা, একটা মেকি আভিজাত্য আসার কথা, সেটি কিন্তু নাই, দেখি নাই। পরে কিছু মানুষ, কিছু অনুসন্ধানী মানুষের অত্যন্ত দৃঢ়চেতার কারণে বিষয়টি বেরিয়ে এসেছে। কালবেলার এক সাংবাদিক, তার নাম নাইমুর রহমান দুর্জয়, এই যে কালপ্রিট, এ আগে আমাদের সময়ে চাকরি করতো বসুন্ধরা গ্রুপে। তো বসুন্ধরা গ্রুপে তাকে কুকর্ম করার কারণে, আকাশ কুকাশ করার কারণে তাকে ওখান থেকে ঘাড় ধরে বের করে দেওয়া হয়। পরে তাকে কালবেলায় যখন নিয়োগ দেওয়া হয়, সন্তোষ শর্মাকে কালবেলার সাংবাদিকেরা বলেছিল যে এই ছেলে তো তার কুকীর্তির কথা যখন জানায় যে কিন্তু এই দুনিয়ার নিকৃষ্ট, সন্তোষ শর্মা তখন বলেছিল যে একে নিয়োগ দেওয়ার জন্য প্রচন্ড চাপ আছে। তো তারপরে এই ছেলেকে কালবেলায় নিয়োগ দেওয়া হয়। কালবেলার এখন বর্তমান সম্পাদক কিন্তু একজন বিএনপি নেতা। তো যাই হোক, এই ছেলে কি করেছে, এই সুরভিকে কুপ্রস্তাব দিয়েছে কক্সবাজার নিয়ে যাওয়ার। তো সে তো জুলাই কন্যা, জুলাই যোদ্ধা, সে ঘৃণা ভরে এটি প্রত্যাখ্যান করেছে এবং এটির প্রতিবাদ করেছে সোশ্যাল মিডিয়ায়। এই তার অপরাধ। এই অপরাধের কারণে এই শয়তানটা সংঘবদ্ধ একদল নাম গাওয়াস্তে সাংবাদিকদের নিয়ে তার বিরুদ্ধে একেবারে সংঘবদ্ধ মিডিয়া ট্রায়ালের মাধ্যমে মেয়েটির চরিত্র হনন করার জন্য তার বিরুদ্ধে 50 কোটি টাকার চাঁদাবাজির মামলা করেছে। তো পত্রিকায় বলেছে এটা, মামলায় দিয়েছে চুরির মামলা। তাহলে অসঙ্গতি, এই অসঙ্গতি দেখে যখন অনুসন্ধানী সাংবাদিক যারা আছে তারা গিয়ে যখন মামলার নথি ঘেঁটেছে, খোঁজখবর নিয়েছে, তখন আস্তে আস্তে ছোলের বিড়াল বেরিয়ে আসছে। একে অতি অবিলম্বে এটাকে গ্রেপ্তার করা হোক এবং জুলাই আন্দোলনের যেখানে যে আছেন আপনারা একে পুলিশকে সহযোগিতা করুন গ্রেপ্তার করতে। এই বিষয়টা প্রতিবাদ জানিয়ে দ্বিতীয় আরেকটা বিষয়ে চলে যাচ্ছি, যে আপনারা জানেন মুস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স সেখান থেকে বহিষ্কার করেছে। বিসিবি অলরেডি আইসিসি কে চিঠি দিয়েছে যে আসন্ন টি20 বিশ্বকাপ যে শ্রীলঙ্কা এবং ভারত যৌথভাবে আয়োজন করছে, তারা নিরাপত্তা দেখিয়ে, নিরাপত্তার কারণ দেখিয়ে আইসিসি কে চিঠি লিখেছে যে আমরা ভারতে খেলতে যাব না, আমাদের প্লেয়ারদের নিরাপত্তার হুমকি আছে, আমাদের বাংলাদেশের সাথে যতগুলো ম্যাচ আছে সবগুলো ম্যাচ শ্রীলঙ্কায় করা হোক, এই দাবি করে একটি চিঠি আইসিসি কে দিয়েছে। হয়তো আইসিসি তার অচিরেই জবাব দেবে। তার মানে ভারতকে কিন্তু একটা থাপ্পড় দেওয়া হলো, কিন্তু এই থাপ্পড়েই থেমে থাকলে হবে না। ভারত 5 আগস্টের আগে শেখ হাসিনার জন্য বাংলাদেশের মানুষের সাথে যে আচরণ করেছে, 5 আগস্টের পরে তারা শেখ হাসিনাকে রেখে দিয়েছে তাদের বৈঠকখানায় এবং তাদের নীতির তিল পরিমাণ কোনো পরিবর্তন হয় নাই। আরো একটি সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ যে আইপিএল এর কোনো ম্যাচ বাংলাদেশ থেকে সম্প্রচার করা হবে না। এইটি যদি করে তাহলে ওদের ভাত মরে যাবে। ওরা বাংলাদেশের কাছে ফিরে আসলো বলে আরেকটি কাজ করতে হবে, বাংলাদেশে যে 26 লক্ষ ভারতীয় চাকরি করছে এদের অতি দ্রুত এই চাকরি থেকে এদেরকে এখান থেকে বহিষ্কার করতে হবে, অতি দ্রুত বহিষ্কার করতে হবে। এবার চলুন আমরা ওই বিষয়ে চলে যাই, যে একই বিষয়ে দুজন ডিসি, একজন হচ্ছে কুড়িগ্রামের আর একজন হচ্ছে ফেনীর। কুড়িগ্রামে যিনি ডিসি বর্তমান রিটার্নিং কর্মকর্তা অন্নপূর্ণা দেবনাথ, ইনি জামাতের প্রার্থী মাহবুব আলম সালেহীন, তার মনোনয়নপত্র বাতিল করে দিয়েছেন। আজ আমি যখন এই ভিডিও করছি 4 জানুয়ারি রবিবার, কারণ দেখানো হলো যে তিনি দ্বৈত নাগরিক। সুতরাং এই বিষয়ে যেহেতু এখনো কোনো সিদ্ধান্ত হয় নাই, একেবারে ফাইনাল কাগজপত্র সাবমিট করতে পারেন নাই, এই জন্য তার মনোনয়নপত্র বাতিল করা হলো। এরপরে মাহবুব আলম সালেহীন তিনি কিছু কথা বলতে চাইলেন যে আমি কাগজ দিচ্ছি, আমার কাছে কাগজ আছে, বা আরো কিছু আর্গুমেন্ট যখন করতে গেলেন তিনি তার কথা না শুনেই তিনি অন্দরমহলে চলে গেলেন। তার মানে তাকে এখন মামলার দিকে যেতে হবে। অপরদিকে দেখুন বিএনপির মনোনীত প্রার্থী ফেনী 3 আসনের আব্দুল আওয়াল মিন্টু, তার বিষয়টা আমি একটি এই ভিডিওটার মাধ্যমে আপনারা দেখুন, মুখে আর কিছু বলবো না। জনাব আব্দুল আওয়াল মিন্টু, পিতা শফিউল্লাহ,
বিএনপি এখানে উল্লেখ করেছেন যে উনি নাগরিকত্ব ত্যাগের আবেদন করেছেন। বইটা কোথায় আমাদের এখানে উনি প্রমাণ হিসেবে দাখিল করেছেন যে উনি ওখানে মার্কিন এম্বাসিতে উনি নাগরিকত্ব পরিত্যাগের আবেদন দাখিল করেছেন। এবং আমরা যদি সংবিধানের যেটা আছে যে সংশ্লিষ্ট ধারা সেখানে বলা আছে যে দ্বৈত নাগরিকত্ব গ্রহণের ক্ষেত্রে বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করলে এই অনুচ্ছেদের উদ্দেশ্য সাধন কল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হইবেন না। ওনার এফিডেভিটে ওনার যে ডিক্লারেশন যে উনি ত্যাগ করেছেন এবং এই ত্যাগ করে থাকলে এই অনুচ্ছেদের উদ্দেশ্য কল্পে তিনি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য হইবেন না। উনি যদি বিদেশি রাষ্ট্রের নাগরিকত্ব অর্জন করেছেন বলে গণ্য না হন তাহলে হচ্ছে ওনার এই মনোনয়নপত্র গ্রহণ করা যায়। আমরা এটা গ্রহণ করছি। তাহলে এখানে যে কোনো একজন তো বেঠিক, তাই না? যদি ফেনীর ডিসি সঠিক থাকেন তাহলে নিঃসন্দেহে কুড়িগ্রামের ডিসি বেঠিক, আর যদি কুড়িগ্রামের ডিসি সঠিক থাকেন তাহলে ফেনীর ডিসি বেঠিক। এটি কেন হলো আমরা সরকারের কাছে জবাব চাই। অবশ্যই সরকারকে এর ব্যাখ্যা দিতে হবে এবং এই দুই ডিসিকেও এর ব্যাখ্যা দিতে হবে। একজনের জন্য একরকম আর একজনের জন্য আরেক রকম একই বিষয়ে এটি কখনোই মেনে নেওয়া যায় না। এতে অবশ্যই এই নির্বাচন প্রশ্নবিদ্ধ হবে। এই প্রশ্নবিদ্ধ নির্বাচন আমরা চাই না। আর এই নির্বাচন যে প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে এবং এরা যে নিজেরা কিছু করে নাই, এদের উপরে যে অন্য কেউ আছে তার একটি জলজান্ত প্রমাণ আসুন আমরা দেখি। এই যে দেখুন, তারেক রহমানের সাথে এনএসআই এর প্রধান আবু মোহাম্মদ সরওয়ার ফরিদ তিনি সমস্ত কথা ভেঙে বিএনপির কার্যালয়ে গিয়ে তারেক রহমানের সাথে একান্তে প্রায় 1 ঘন্টা 10 মিনিটের মতো রুদ্ধদ্বার বৈঠক করেছেন। অর্থাৎ 4 জানুয়ারিতে তিনি 12টা 15 মিনিটের সময় বিএনপির কার্যালয়ে যান এবং 1টা 21 মিনিট পর্যন্ত তারেক রহমানের সাথে অত্যন্ত ঘনিষ্ঠভাবে এবং রুদ্ধদ্বার বৈঠক করেন। ইতিপূর্বে এই ধরনের নজির কোনো রাষ্ট্রীয় কোনো বাহিনীর প্রধান এইভাবে একটি দলের প্রধানের সাথে বৈঠক করার নজির নাই। তাহলে এই যে আলামতগুলো, এই আলামতগুলো কিন্তু শুভ আলামত নয়। এইগুলো একটি অন্যরকম বার্তা দিচ্ছে, যে বার্তা অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের জন্য একটি প্রশ্নবোধক চিহ্ন এঁকে দিয়েছে। আপনারা অবাক হবেন, যার স্বামীর জানা যায় লক্ষ লক্ষ লোকের উপস্থিতি, যে ভদ্র মহিলার জানা যায় 50-60 লক্ষ 70 লক্ষ মানুষের উপস্থিতি, এই মানুষটাকে হাজতে ঢোকানোর পরে একটা লোক রাস্তায় নামবে না, এটা কি আপনাদের জন্য নরমাল মনে হয়েছে? আমার কাছে মোটেও নরমাল মনে হয় নাই। আপনাদেরকে আমি বলি, বেগম জিয়া তাকে যখন প্রেসার দেওয়া হলো যে ভারতকে করিডোর দিতে হবে, ভারতকে পোর্ট দিতে হবে, ভারতকে জমি দিতে হবে, ভারতকে এটা ওইটা দিতে হবে, বেগম জিয়া দলের নেতৃস্থানীয় লোকজনদেরকে একত্র করে বলছে যেই মুহূর্তে ভারত আমাদেরকে প্রেসার দিবে ওই মুহূর্তে দেশপ্রেমিক মানুষদেরকে এটা জানিয়ে দিন এবং তাদেরকে রাস্তায় নামিয়ে দিন, আন্দোলন শুরু করবে এর বিরুদ্ধে। বেগম জি এটা করতেন। বেগম জিয়াকে এ ধরনের অ্যাডভাইস করা হয়েছে। ফর এক্সাম্পল, ভারত বলছে করিডোর দিতে হবে, বেগম জিয়া কি করতেন? ঢাকা এবং চিটাগংয়ে এবং খুলনায় বিভিন্ন জায়গায় বিএনপির সমর্থকদের নামিয়ে দিতেন, স্লোগান দিত নো করিডোর, নো রেল লাইন, নো আকাশপথ, নো পোর্ট। বেগম জি এটা করতেন। কষ্টের কথা, এই আন্দোলনগুলোর জন্য বেগম জিয়া যখন অর্ডার করতেন, চিটাগংয়ে আমির খসরু মাহমুদ বলতো এই আন্দোলন করা যাবে না। কে বলতো? আমির খসরু। বেগম জিয়া যতবার সিদ্ধান্ত নিতে গেছে আমির খসরু বলছে এটা করা যাবে না। বেগম জিয়ার সিদ্ধান্তকে সে কন্টিনিউয়াসলি ওভাররুল করছে। তাকে বাণিজ্য মন্ত্রণালয় দেওয়া হলো। আমির খসরু কি করলো? সে জানে চায়নার সাথে বেগম জিয়া ভালো সম্পর্ক মেনটেনের পক্ষপাতী, কারণ তার স্বামী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উনি তার জীবদ্দশায় দেখে গেছে ভারতের সাথে ব্যালেন্স ডিপ্লোমেসি মেনটেন করতে গেলে বাংলাদেশের আর কোনো বিকল্প নয়, চায়না এবং পাকিস্তানের সাথে ব্যালেন্সড ডিপ্লোমেসি চালিয়ে নিতে হবে। চায়নার সাথে বাংলাদেশের স্পেশালি জাতীয়তাবাদী দলের সম্পর্কটাকে জঘন্য বানানোর জন্য আমির খসরু মাহমুদ ভারতীয় রয়ের নির্দেশে তিনি কি করলেন জানেন? তাইওয়ানে গিয়ে একটা ছোট্ট অফিস করলেন, কমার্শিয়াল অফিস করলেন। এটার উদ্দেশ্য বাংলাদেশের অর্থনীতিকে বাড়ানো না, তাইওয়ানের সাথে সম্পর্ক তৈরি করার অর্থ তখন বিএনপির কোনো উপকার করা না, রাদার বিএনপির রাজনীতিটাকে এশিয়ান রাজনীতিকে পয়জনাস করে দেওয়া এবং ভারতের উপরে পুরোপুরি নির্ভরশীল করে দেয়া।
ভারতের সাথে আমাদের বাণিজ্য ঘাটতি প্রায় 50 বিলিয়নের কাছাকাছি, এবং এটা শুরু হয়েছে আমির খসরুর জন্য। আমির খসরু কি করেছে? বিএনপির সাথে চায়নার দূরত্বটা মিলিয়ন মাইল দূরে সরে দিয়েছে এই আমির খসরু। বেগম জিয়া কিন্তু এটা জানতেন, এবং বেগম জিয়া, ভারত যখন বেগম জিয়ার উপরে প্রেসার দেওয়া শুরু করলো তাদেরকে করিডোর দিতে হবে, আপনি কি জানেন আমির খসরু তখন সেনাপ্রধান মঈনের সাথে লত কালতকি সম্পর্ক, প্রায় প্রতিদিন মঈনুদ্দিনের বাসায় যায় আমির খসরু মাহমুদ। আরেকজন গেছে বরকতুল্লাহ ভুলু, আরেকজন গেছে বেগম জিয়ারি ভাই সাইদ ইস্কান্দার। বেগম জিয়াকে প্রেসার দেওয়ার জন্য আমির খসরু মাহমুদ বলছে চিটাগংয়ে আমি আন্দোলন করতে দেব না, কারণ বেগম জিয়া জানে সে ভারতকে করিডোর দিবে না। বেগম জিয়া জানতেন ভারতে করিডোর দিতে গেলে বাংলাদেশের সার্বভৌমত্ব থাকে না, জাতীয়তাবাদী রাজনৈতিক আর থাকে না। উনি আন্দোলনে নামানোর কথা বললেন। ঢাকায় তাকে বাধা দিল আব্দুল আউয়াল মিন্টু, সাদেক হোসেন খোকা এবং গোরখুদক আব্বাস। বেগম জিয়াকে বাধা দিল যাতে হরতাল না হয়। তারা যোগ দিল আমির খসরু মাহমুদ চৌধুরীর কাছে। আমির খসরু মাহমুদ চৌধুরী তখন চিটাগং স্টক এক্সচেঞ্জের পয়সা চুরি করে ঢাকায় জমি কেনার নাম করে, সে ঢাকায় অলরেডি জমি নিয়ে নিছে, ওই যে সেরেনা হোটেলের জায়গা। বেগম জিয়া বিএনপির স্ট্যান্ডিং কমিটি না, তার পার্সোনাল লেভেলে বহু লোকজনদেরকে বলছে আমার বোধ হয় আমির খসরুকে দলে রাখা আর সম্ভব হবে না। বেগম জিয়া এই কথা বহুবার তার আত্মীয় স্বজনদের কাছে বলছে। আমি 2-3 জনের নাম বলি, তারা জীবিত আছে কিনা আমার জানা নাই। একজন এনএসআই এর সাবেক ডিজি হাকিম সাহেব, দ্বিতীয় জন জেনারেল মাজেদ। তাদেরকে বলছে আমি একে রাখতে পারবো, আমার তা মনে হচ্ছে না। এখন পার্টিতে আমির খসরু মাহমুদ চৌধুরী তার ইনফ্লুয়েন্স বাড়ানোর জন্য, তারেক রহমান যেন একা একা রাজনীতি করতে না পারে, এজন্য উনি হুমায়ুন কবিরকে রিক্রুট করলেন। হুমায়ুন কবিরকে রিক্রুট করে উনি তারেক রহমানের পাশে বসায় দিলেন। তারেক রহমান লন্ডনে বসে যদি পাদ মারত, ওটার কথাও আমির খসরু মাহমুদকে জানানো হইতো। আজকে আপনারা গত কয়েকদিন ধরে একটা টেপ দেখছেন, কিছু কথা শুনছেন। আমির খসরু মাহমুদ চৌধুরীর উপরে বেগম জিয়া যে কতটা রাগ ছিল, একটা টেলিফোন কনভারসেশন আপনারা যদি শুনেন আপনারা বুঝবেন বেগম জিয়া কতটা রাগ ছিল আমির খসরু মাহমুদ চৌধুরীর উপরে। টেপটা শুনেন। হ্যাঁ বসেন। ম্যাডাম কোথায় আপনি? আমি চিটাগংয়ে। আচ্ছা শোনেন, জি আমি দাদাকে বলেছি জি একটা কাজের দায়িত্ব দিয়েছি, খসরু যেন কোনোভাবে কোনো কাজে বাধা না দেয়। খসরুকে মেসেজ দেন। আমি ম্যাডাম ভাইয়ের সাথে তো কথা হয়েছে, আমি আর দরকার নেই, আমি কোনো কথা, আপনি বেশি কথা বলতে জানেন না, এত কথার কোনো দরকার নেই। আমি আপনাকে যা বলছি সেটা বলেন, আপনি কোনো কথা বলবেন না, বুঝছেন কিনা? ওকে ঠিক আছে ম্যাডাম, এটা তো অবশ্যই। বলে দেন যে কোনো কাজে বাধা দেবে না। কোনো কাজে যদি বাধা দেয় তাহলে ইমিডিয়েটলি আমি তাকে রিমুভ করবো সেখান থেকে, বুঝছেন কিনা? ঠিক আছে ম্যাডাম, আমি করতেছি, অলরেডি আমি অর্গানাইজ করতেছি। বুঝছি, কিন্তু সে বাধা দিচ্ছে। আপনি যেটা বললাম সেটা বলেন, আপনাকে এত লম্বা কথা আমি শুনতে চাই না। দর্শক শ্রোতা, এটা বেগম জিয়া। আমির খসরু বেগম জিয়ার সিদ্ধান্তকে ওভাররুল করছে, বেগম জিয়ার সিদ্ধান্তকে অসম্মান করছে, বেগম জিয়াকে মিসগাইড করার চেষ্টা করছে। চিটাগংয়ে জাহান্নাম অবস্থা বানানোর চেষ্টা করছে। বেগম জিয়ার কাছে ইনফরমেশন ছিল সন্তু লারমার সাথে একত্র হয়ে পার্বত্য চট্টগ্রামে কাউন্টার ইন্টারজেন্সি শুরু করেছে বাংলাদেশের অস্তিত্বকে ছোট করার জন্য এই আমির খসরু মাহমুদ চৌধুরী। ওসি প্রদীপকে যখন গ্রেফতার করা হয়, ওসি প্রদীপের ফেভারে এই আমির খসরু মাহমুদ চৌধুরী লবি করেছে। এই আমির খসরু মাহমুদ চৌধুরী বেগম জিয়ার উপরে তার যে রাগ,
কারণ আমির খসরুকে বিভিন্ন জায়গায় বলছে ম্যাডাম সুযোগ পেলে তোমাকে কাট করবে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছে আমাকে কাট করার ক্ষমতা খালেদা জিয়ার নাই। আর সেই আমির খসরুর জন্য বিএনপির লোকজনরা গান গায়। আমির খসরু মাহমুদ চৌধুরীর জন্য বিএনপির লোকজনরা আমারে গালি দেয়, আরো লোকজনদেরকে গালি দেয়, কিন্তু সত্যকে তারা গ্রহণ করে না। এই আমির খসরু মাহমুদ চৌধুরী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনীতিতে বিশ্বাস করে নাই, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনে বিশ্বাস করে নাই, স্বাধীন সার্বভৌম বাংলাদেশের দর্শনে অস্তিত্বে সে বিশ্বাস করে নাই। সে বিশ্বাস করে মহাভারত। সে প্রতিশোধ নেয়ার ধান্দায় ছিল। এমন ভাবে বেগম জিয়ার উপরে সে রাগ ছিল, আপনারা অবাক হবেন। বেগম জিয়াকে যখন হাজতে পাঠানো হয় চিটাগংয়ে, সে সব লোকজনদেরকে বলে দিছে একটা লোক যেন রাস্তায় না নামে। আপনি কি জানেন বেগম জিয়া এটা জানতেন? বেগম জিয়াকে যখন গ্রেফতার করা হয় আব্দুল আউয়াল মিন্টু, গোরখোদক আব্বাস, সাদেক হোসেন খোকা, সালাউদ্দিন, আমির খসরু মাহমুদ চৌধুরী একত্রে মিটিং করে। মিটিং কোথায় করে আপনারা কি জানেন? ও আমানুল্লাহ আমান ছিল ওই মিটিং এ, আব্দুল আউয়াল মিন্টু এবং তার ছেলে তাবিত আউয়াল ওখানে ছিল, সালাউদ্দিন ওখানে ছিল। এই মিটিং কোথায় হয়েছে আপনারা জানেন? গণভবনে। খালেদা জিয়াকে হাজতে পাঠানোর আগের দিন গণভবনে হাসিনার সভাপতিত্বে মিটিং হলো, ওখানে ড্রিঙ্ক করানো হলো, ওখানে টাকার মোড়া দেওয়া হলো এক একজনকে, টাকার এনভেলপ দিয়ে বলা হয়েছে কোথাও যেন খালেদা জিয়া আন্দোলন করতে না পারে, কোথাও যেন একটা মানুষ রাস্তায় না নামে। কারণ আমির খসরু মাহমুদ চৌধুরী বলছে আপনি আমারে দলটা বাইর করে দিবেন, আপনারে আমি দলটা বাইর করে দিলাম। বেগম জিয়াকে বলছে আপনারে আমি দলটা বাইর করে দিলাম, আপনি হাজতে বসে থাকেন। আমির খসরু মাহমুদ চৌধুরী এই বেশ্যার ছেলে গণতন্ত্রের মা বেগম জিয়াকে হাজতে ঢোকাতে হাসিনার সাথে সর্বত্র সহযোগিতা করেছে। এর সাথে ছিল গোরখোদক আব্বাস, আব্দুল আউয়াল মিন্টু, আমানুল্লাহ আমান, সালাউদ্দিন, এরা সবাই। সালাউদ্দিন ওখানে বসে বসে তসবিহ টিপছে। কেন জানেন? জিয়া অরফানেজ ট্রাস্টের পয়সা তো এই কুত্তার বাচ্চা সরাইছে। আজকের এসব কথাগুলো দর্শক শ্রোতা আপনাদের জানা দরকার। বিএনপির লোকজন আপনাদের এসব কথাবার্তা জানা দরকার। আপনারা যদি এগুলো না জানেন, দেশের স্বার্থে কি করে আপনারা বিএনপি করবেন, দেশের স্বার্থে কি করে আপনারা জাতীয়তাবাদকে সমুন্নত রাখবেন? নির্বাচন থেকে বিএনপি সরে গেলেও ডক্টর ইউনূসের হাতে বিকল্প আছে, সমস্যা নেই। বিএনপি কি এখন ভারপ্রাপ্ত আওয়ামী লীগের দায়িত্ব পালন করছে? এই দুইটা প্রশ্ন এই আলোচনায় উপস্থাপন করব, বিশ্লেষণ করব। দর্শক, কেনই আলোচনা করছি? আমাদের প্রেস সচিব আবার স্পষ্ট করেছেন আওয়ামী লীগের নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ নেই। তাতে মার্কিন সিনেটররা চিঠি দিয়ে ডোনাল্ড ট্রাম্প ফোন করুক আর নরেন্দ্র মোদী বলুক, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার কোনো সুযোগ দেওয়া হবে না। এটা পুরনো কথা, এই জন্য এটা নিয়ে খুঁটিয়ে খুঁটিয়ে বিশ্লেষণ করা কিছু নেই। এই জন্য এই জায়গায় আমরা আলোচনা করব আওয়ামী লীগ নেই তাতে কি, বিএনপি তো আছে, বিএনপি তো ভারপ্রাপ্ত আওয়ামী লীগ। আওয়ামী লীগের মধ্যে যে ক্যারেক্টারিস্টিক্স গুলো ছিল সবগুলো বিএনপির মধ্যে ঢুকেছে। আওয়ামী লীগ যে মাত্রায় ভারতের দালালি করত, বিএনপি সেই মাত্রায় ভারতের দালালি করছে, কোনো পার্থক্য নেই। বরং আওয়ামী লীগ ছিল স্মার্ট দালাল আর বিএনপি হচ্ছে আনস্মার্ট দালাল। এই জায়গায় শেষ পর্যন্ত যেহেতু বিএনপি অনেকটা আওয়ামী লীগের মতো, বিএনপির দর্শনটা কি এখন এইটা আপনাদেরকে একটু বলি প্রথমে, তারপরে ভিতরে আলোচনায় যাই।